একজনের নাম এখন আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। তিনি হলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মাত্র এক সপ্তাহের মধ্যে তার বিরুদ্ধে একের পর এক যে অভিযোগ উঠেছে তা যেন রীতিমতো এক রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। চলুন এই জটিল বিষয়টার গভীরে গিয়ে দেখি আসলে কি ঘটছে। তো আসল প্রশ্নটা হলো, এই সব কিছুর পেছনে কারণটা ঠিক কি? কেন হঠাৎ করে একজন এত প্রভাবশালী ব্যক্তি এতগুলো গুরুতর অভিযোগের মুখে পড়লেন? এই যে আকস্মিক বিতর্ক, এর পেছনে কি শুধুই কোনো সত্য ঘটনা আছে, নাকি অন্য কোনো রাজনীতি খেলাও চলছে? এই পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝতে আমরা কয়েকটা ধাপে আলোচনাটা সাজিয়েছি। প্রথমে আমরা দেখব বিতর্কটা কিভাবে শুরু হলো, তারপর আর্থিক তদন্তের খুঁটিনাটিগুলো জানব, এরপর বোঝার চেষ্টা করব এর পেছনে কোনো রাজনৈতিক খেলা আছে কিনা, দেখব ব্যক্তিগত অভিযোগগুলো কি, এবং সবশেষে ভাবব এটা কি আসলেই বিচার প্রক্রিয়া নাকি কোনো রাজনৈতিক চাল। তাহলে চলুন প্রথম অংশ দিয়ে শুরু করা যাক। কিভাবে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এত কম সময়ে বিতর্কের একেবারে কেন্দ্রে চলে এলেন? ঘটনাগুলো কিন্তু খুব দ্রুত ঘটেছে। একবার ভেবে দেখুন, সময়টা মাত্র এক সপ্তাহ। এর মধ্যেই বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মানে BFIU তার ব্যাংক হিসাবের তথ্য চাইল। ঠিক একই সময়ে তার পুরনো কিছু ব্যক্তিগত SMS ফাঁস হয়ে গেল। আর এর সাথে পাল্লা দিয়ে বিভিন্ন গণমাধ্যমে অর্থ পাচার আর বিটকয়েন নিয়ে একের পর এক খবর আসতে থাকল। সবকিছু যেন একটা পরিকল্পনা মাফিক ঘটছিল। আচ্ছা, এবার আসা যাক বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, মানে আর্থিক তদন্তের দিকে। অভিযোগগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, আর এর সঙ্গে জড়িত টাকার অঙ্কটাও বিশাল। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ সেটা হলো 11,000 কোটি টাকা 4টি দেশে পাচার করার অভিযোগ। এই অঙ্কটা এতটাই বড় যেটা স্বাভাবিকভাবেই সবার নজরে এসেছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে এই খবরটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই স্লাইডটা একটু মনোযোগ দিয়ে দেখলে পুরো আর্থিক বিতর্কের ছবিটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এখানে বিভিন্ন অভিযোগ একসঙ্গে আনা হয়েছে, আর সবচেয়ে মজার ব্যাপার হলো এক এক সূত্রের তথ্যে টাকার অঙ্কে বিশাল ফারাক। যেমন দুদকের একটা সূত্র বলছে দুর্নীতির পরিমাণ প্রায় 1000 কোটি টাকা। আবার আসিফ মাহমুদের রাজনৈতিক প্রতিপক্ষ মমিন মেহেদি বলছেন শুধু আসিফের পিএসি নাকি 4,500 কোটি টাকার দুর্নীতি করেছেন। অন্যদিকে মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায় ঘুরছে 11,000 কোটি টাকা পাচারের বিশাল এক অঙ্ক। এই যে তথ্যের গরমিল, এটা থেকে একটা জিনিস স্পষ্ট, কিছু অভিযোগ আসছে প্রাতিষ্ঠানিক তদন্ত থেকে, আর বাকিটা রাজনৈতিক প্রতিপক্ষ বা গণমাধ্যমের জল্পনা কল্পনা। BFIU যখন ব্যাংক হিসাবের তথ্য চাইল, আসিফ মাহমুদ কিন্তু দেরি করেনি। তিনি একটা সংবাদ সম্মেলন ডেকে নিজের, বাবা মায়ের এবং স্ত্রীর মোট 9টা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সবার সামনে তুলে ধরেন। বিশ্লেষকরা বলছেন এটা একদিক দিয়ে যেমন একটা সাহসী পদক্ষেপ, তেমনি অন্যদিকে এটা তার জন্য একটা ফাঁদও হতে পারে। কারণ এখন তদন্তকারী সংস্থাগুলো যদি এই হিসাবগুলোর বাইরে কোনো সম্পদের খোঁজ পায়, তাহলে তিনি কিন্তু আরও বড় বিপদে পড়তে পারেন। এখন প্রশ্ন হলো, এত কিছু ঠিক এই সময়ই কেন ঘটছে? এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে গভীর কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে? চলুন প্রেক্ষাপটটা একটু বোঝার চেষ্টা করি। এই টাইমলাইনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একটু খেয়াল করে দেখুন, বিএনপি সরকার গঠনের মাত্র 2 সপ্তাহ পরেই এই ঘটনাগুলো ঘটছে। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই আন্দোলনে পুলিশ হত্যার তদন্তের জন্য সবুজ সংকেত দিয়েছেন, আর ঠিক সেই সময়েই আসিফ মাহমুদের ব্যক্তিগত SMS ফাঁস হলো এবং তার ব্যাংক হিসাব চাওয়া হলো। ঘটনাগুলোর এই ক্রমটা কি কোনো নির্দিষ্ট পরিকল্পনার দিকে ইঙ্গিত দিচ্ছে? তো এই সব কিছুর ব্যাপারে আসিফ মাহমুদ নিজে কি বলছেন? তার অবস্থান একদম পরিষ্কার। তিনি দাবি করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দেওয়ার কারণেই একটা মহল তাকে টার্গেট করেছে এবং পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করছে। তার মতে এটা তার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করার একটা চক্রান্ত। ব্যাপারটা কিন্তু শুধু টাকা বা রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নেই। এই বিতর্কে একটা ব্যক্তিগত দিকও চলে এসেছে, যা বিষয়টাকে আরও জটিল করে তুলেছে। একজন সাংবাদিক আসিফের ব্যক্তিগত নম্বর থেকে তার সাবেক প্রেমিকাকে পাঠানো একটা SMS ফাঁস করে দেন, যেটাকে তিনি বলছেন বিরহ বেদনার এক টেক্সট।
এই ঘটনাটা এটাই দেখাচ্ছে যে তার বিরুদ্ধে আক্রমণটা শুধু আর্থিক বা রাজনৈতিক ক্ষেত্রেই নয়, ব্যক্তিগত পর্যায়েও হচ্ছে। বিষয়টার আরও গভীরে গেলে দেখা যায় কলেজ পড়ুয়া ওই সাবেক প্রেমিকার ব্যাংক অ্যাকাউন্টে কিছু অস্বাভাবিক লেনদেনের তথ্য সামনে আনা হয়েছে। যেখানে তার অ্যাকাউন্টে প্রায় 1 লাখ টাকা ছিল, সেখানে মাত্র কয়েক দিনের ব্যবধানে 2 বারে আরও 1 লাখ টাকা জমা পড়েছে। স্বাভাবিকভাবেই একজন ছাত্রীর অ্যাকাউন্টে এমন লেনদেন প্রশ্ন তৈরি করে। আর যারা এই তথ্যটি সামনে এনেছেন তাদের মূল ইঙ্গিতটা হলো এই টাকার উৎস কি আসিফ মাহমুদ। তদন্তকারীরা এখন মূলত এই সংযোগটাই খতিয়ে দেখছেন। তাহলে এই সব তথ্য এক করলে আমরা কি বুঝতে পারি? এটা কি দুর্নীতির বিরুদ্ধে একটা স্বচ্ছ তদন্ত, নাকি প্রতিপক্ষকে চাপে ফেলার একটা রাজনৈতিক কৌশল? বাংলাদেশের রাজনীতিতে প্যাটার্ন বলে একটা কথা কিন্তু খুব চালু আছে। প্রায় দেখা যায় কোনো ব্যক্তিকে টার্গেট করে একটা নির্দিষ্ট ছকে একের পর এক ঘটনা ঘটতে থাকে। আসিফ মাহমুদের ক্ষেত্রেও পুলিশি তদন্তের ঘোষণা, SMS ফাঁস আর ব্যাংক হিসাব তলব, এ সবকিছু কি সেই চেনা প্যাটার্নেরই একটা অংশ? এই জটিল পরিস্থিতিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা TIBর নির্বাহী পরিচালক ডক্টর ইস্তেখারুজ্জামানের একটা মন্তব্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নন এবং অভিযোগ সত্যি প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। কিন্তু একই সঙ্গে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে কাউকে যেন রাজনৈতিক খেলার ঘুঁটি বানানো না হয়। এটা একটা খুবই ভারসাম্যপূর্ণ আর জরুরি পর্যবেক্ষণ। দিন শেষে আমরা কিন্তু একটা বড় অমীমাংসিত প্রশ্নের সামনে এসে দাঁড়াচ্ছি। আসিফ মাহমুদ কি আসলেই একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যিনি এখন আইনের মুখোমুখি হচ্ছেন, নাকি তিনি কোনো বড় রাজনৈতিক খেলার শিকার? সময় হয়তো এই প্রশ্নের উত্তর দেবে, কিন্তু এই ঘটনা প্রবাহ আমাদের দেশের রাজনীতি আর ক্ষমতার যে জটিল রসায়ন, সেটা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।